হাই এভরিওয়ান, আজকে নতুন একটা গল্প নিয়ে আসলাম। গল্পটি হচ্ছে জুজি নামের একটি মেয়ের। জুজি শারীরিকভাবে প্রতিবন্ধী ছিল। জন্মের পর থেকে সে আর চলাফেরা করতে পারে না। হঠাৎ একদিন রঙিন বসন্তের মতো তার জীবনেও ভালোবাসা আসে। তাদের এই ভালোবাসার শেষ পরিণতি কি হয়েছে এটাই দেখবো আজকের গল্পে। গল্পের শুরুতে জজিকে রাস্তায় পড়ে থাকতে দেখি। একটি ছেলে জজিকে এমন ভাবে পড়ে থাকতে দেখে তাকে সাহায্য করতে আসে। তাকে উঠিয়ে চেয়ারে বসিয়ে দেয়। জজি ছেলেটিকে ধন্যবাদ জানায়, তাকে চলে যেতে বলে। তখন হুচি দেখতে পায় তার হুইল চেয়ারের বাটনটি আর কাজ করছে না। ছেলেটির নাম হচ্ছে ইয়ং। ইয়ং দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাপারটি দেখছিল। ইয়ং একা একটি অসহায় মেয়েকে এভাবে ফেলে যেতে চাইছিল না। ইয়ং একটা ঠেলাগাড়ির মতো কিছু একটা দেখতে পেয়ে তার মালিকের কাছে যেয়ে বলে কিছুক্ষণের জন্য এটা তাকে দিতে, কিন্তু তার মালিক না করে দেয়। তখন সে বাধ্য হয়ে সেই ঠেলাগাড়িটা কিনে নেয়। ইয়াং জজিকে ওই গাড়িতে করে নিয়ে যায়, কারণ জজি জন্ম থেকে প্রতিবন্ধী ছিল, সে চলাফেরা করতে পারতো না। ইয়ং তাকে তার বাড়িতে পৌঁছে দেয়। তখনই তার দাদি জুজির কাছে এসে জানতে চায় জুজির কি হয়েছে। জুজি বলে কিছু ছেলে আমাকে বিরক্ত করছিল, তারা আমাকে রাস্তায় ফেলে দেয়, তার কারণে আমার হুইল চেয়ারের একটি চাকা ভেঙে যায়, আর এই বাচ্চাটি আমাকে সাহায্য করে এখানে নিয়ে এসেছে। জুজি ইয়াংকে বাচ্চা বলায়। ইয়াং অনেকটা অবাক হয়ে গেছে, কারণ সে কোনো দিক দিয়ে বাচ্চা ছিল না। জুজির দাদি এইসব কথা শুনে তাকে বাইরে যাওয়ার জন্য অনেক বকাবকি করে, তুমি বাইরে কেন গিয়েছো। ইয়ং দেখে জজি খুবই ছোট একটি পুরানো বাড়িতে থাকে। চারদিকে পুরানো জিনিসপত্র দিয়ে বাড়িটি ভরা। জুজিকে বাড়ি পৌঁছে দিয়ে ইয়াং বলে এখন আমার চলে যাওয়া উচিত। জুজি তখন ইয়াংকে বলে এই বাচ্চা, তুমি আমাকে সাহায্য করেছো, তুমি আমার বাড়িতে দুপুরের খাবারটা খেয়ে যাও, এইটুকু তো আমি তোমার জন্য করতেই পারি। ইয়াং জুজির কথা শুনে এক প্রকার বাধ্য হয়েই ভিতরে চলে আসে। ইয়াং তখন ঘরে সবকিছু দেখছিল চারদিকে কি কি আছে। ইয়াং দেখে ঘরের মধ্যে পুরানো জিনিসপত্র দিয়ে সব গাদাগাদি করে রাখা। ইয়াং দেখতে পায় জুজির দাদি পুরানো জিনিসপত্র নিয়ে আসছে। আসলে জুজির দাদি পুরানো জিনিসপত্র কুড়িয়ে এনে সেগুলো রিসাইকেল করে বিক্রি করে জীবনযাপন করত। জুজির রান্না শেষ হলে সে ইয়াংকে খাবার খেতে বলে। কোনো মতো হামাগুড়ি দিয়ে একপাশে গিয়ে বসে। ইয়ং খাবার দেখে খুব কম পরিমাণ খাবার খাচ্ছিল, কারণ তার মনে হচ্ছিল জজিদের আর্থিক অবস্থা খুবই খারাপ। জজি ইয়াংয়ের খাবার খাওয়া দেখে বলছে তুমি এভাবে কেন খাচ্ছ, তুমি কি ভাবছো খাবারে বিষ আছে। ইয়ং জজির মুখে এরকম অদ্ভুত কথা শুনে কিছুটা অবাক হয়ে যায়, আর তাড়াতাড়ি খাবার খেয়ে সেখান থেকে চলে আসে। এর পরের সিনে দেখে ইয়াং ঘুমিয়ে আছে। তার মা তাকে এসে ডাকছিল যাতে সে ঠিকমতো ক্লাসে যেতে পারে। ইয়ং ইউনিভার্সিটিতে পড়ে। ইয়ংয়ের স্বপ্ন হলো সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে সিওল শহরে গিয়ে একটা ভালো কোম্পানিতে জব করবে। এখানে আমরা ইয়াংয়ের গার্লফ্রেন্ডকে দেখতে পাই। তার গার্লফ্রেন্ডের নাম কিয়ং। তাদের ফিউচার প্ল্যান হচ্ছে তারা পড়াশোনা শেষ করে চাকরি নিয়ে তারপরে বিয়ে করে নিবে। একটু পরে তারা কফি শপে আসে। ইয়ং হঠাৎ করে জজির দাদিকে দেখতে পায়। দাদি রাস্তায় ফেলে রাখা জিনিস তার সাথে নিয়ে যাচ্ছিল। ইয়ং তাকে দেখার সাথে সাথে সাহায্যের জন্য এগিয়ে যায়। ইয়ং অনেক কষ্টে সেই রেকটি তাদের বাসায় নিয়ে যায়। ইয়ং কোনো রকম বাহানায় জজির সাথে দেখা করতে চাইছিল। ইয়ং জানে না এই অনুভূতির অর্থ কী। আজকেও জজি তার জন্য আবারও রান্না করছিল। ইয়ং দেয়ালে একটি ছবি দেখে জানতে চায় লোকটি কে। জজি বলে সেটা আমার বাবা, আর কোলের বাচ্চা মেয়েটি হলো আমি। আমার বাবা হাঙ্গারি শহরে ছিল, মায়ের সাথে তার জার্মানিতে দেখা হয়েছিল, আর তার 1 বছর পরই আমার জন্ম হয়েছিল। তুমি একদমই এই বাচ্চাটির মতো দেখতে নয়। ইয়ং আগের বারের মতো এবারও খাবার খেয়ে চলে যায়। কিছুক্ষণ পর তার গার্লফ্রেন্ড এসে বলে তুমি আমাকে ওইভাবে সেখানে রেখে কেন চলে গিয়েছিলে। ইয়ং বলে সেই বৃদ্ধা মহিলাটি একটা র্যাক নিয়ে যাচ্ছিল, তার র্যাকটি নিয়ে যেতে অনেক কষ্ট হতো, আমি তা বসে বসে দেখতে পারছিলাম না, তাই তাকে সাহায্য করতে গিয়েছিলাম। আমি তাদের বাসায় গিয়ে সেই মেয়েটাকে আবারও দেখেছি। এবারও সেই মেয়েটা আমাকে বাচ্চা বলেছে। আমাকে কোন দিক দিয়ে তার বাচ্চা মনে হয়। ইয়াং বলে তার বয়স কত মনে করে কে জানে। কিং বলে তারা এইভাবে যদি পুরানো জিনিসপত্র ব্যবহার করে তাহলে তো তাদের এইভাবে বেঁচে থাকা খুবই কঠিন। আমি একটা স্বেচ্ছাসেবক সংস্থা সম্পর্কে জানি, সেখানে আমার আন্টিও কাজ করে। তারা বিনামূল্যে ঘরের সব জিনিসপত্র ঠিক করে দেয়, এমনকি তারা কিছু নতুন জিনিসপত্রও দেয়। কিছুক্ষণ পর ইয়ং তার পার্ট টাইম জবে যায়। তার বস তাকে কিছু জিনিসপত্র উপহার দেয়। সে দেখে এই জিনিসগুলো তার একদম প্রয়োজন নেই, এই কারণে সে আবারও জুসির বাড়িতে আসে।
ইয়াং জোসিকে বলে, এই জিনিসগুলো আমার একদম প্রয়োজন নেই, আমি একদমই রান্না করতে পারি না। তুমি যেহেতু অনেক ভালো রান্না করতে পারো, ভাবলাম এটা তোমার কাজে লাগতে পারে, এই কারণে তোমার জন্য নিয়ে আসলাম। ইয়ং চলে যাচ্ছিল, তখনই জোসি তাকে বাচ্চা বলে ডাকে। প্রতিবারের মতো এবারও খাবার খেয়ে যেতে বলে। ইয়ং জেসিকে বলতে চায়, তুমি আমাকে বাচ্চা কেন বলে ডাকো, কিন্তু তার সাহস হয়ে ওঠে না, সে আর কিছুই বলতে পারে না। ইয়াং জেসিকে সাহায্য করছিল, তখন বলে ওঠে, তোমাদের টেলিফোন আর টেলিভিশন কি কাজ করে না? জোজি বলে, যখন আমি ছোট ছিলাম তখন এগুলো কাজ করতো। তখন ইয়ং হঠাৎ করে জিজ্ঞেস করে, তোমার নাম কি? সে এখনো পর্যন্ত তার নাম জানতো না। জোসি বলে, তুমি আমাকে জোসি বলে ডাকতে পারো। নামটা শুনে ইয়ংয়ের একটু অদ্ভুত মনে হয়, কারণ এটা কোরিয়ান নাম ছিল না। এর পরের দিন আবারও ইয়ং তাদের বাসায় আসে। জোজি দেখে ইয়াং তার নষ্ট হুইল চেয়ারটা ঠিক করার চেষ্টা করছে। জোজি বলে, তুমি আজকে এর জন্য এখানে এসেছো? ইয়াং বলে, আমি মোটরস নিয়ে পড়াশোনা করছি, কিন্তু আমি বুঝতে পারছি না এর মোটর কেন কাজ করছে না। জুজি মজা করে ইয়াংকে বলে, তুমি যদি এটা না ঠিক করতে পারো তাহলে আজকে তুমি আর খাবার পাবে না। তখন জুজি ইয়াংকে ডেকে তার একটি রুমে নিয়ে যায়। জুজি সেই রুমে তার দাদি থেকে কুড়িয়ে পাওয়া অনেক বই সংগ্রহ করেছে। তারা দুইজনে সেখানে কিছুক্ষণ গল্প করে। তখন ইয়ং দেয়ালে একটি ফোন নাম্বার লিখে দেয় আর বলে, এটি আমার নাম্বার। ইয়ং জোজিকে বলে, যখনই আমার প্রয়োজন হবে আমাকে ডেকে নিবে। ইয়ং খুব ভালো মনেরই একজন ছেলে ছিল। তখন জোজি ইয়াংকে বলে, আমি যেদিন রাস্তায় পড়েছিলাম সেদিন আমি একটা বই কিনতে গিয়েছিলাম। ইয়াংকে বলে, তুমি কি আমার জন্য সেই বইটা আনতে পারবে? ইয়ং তার কথা মতো লাইব্রেরিতে যায়। অনেক খোঁজার পরে সেই বইটি পেয়ে যায়। ইয়ং সেই বইটি পড়ে বুঝতে পারে জোজি হচ্ছে কল্পনা বিলাসী একটি মেয়ে। সে সব সময় কল্পনাতেই ডুবে থাকে, কারণ বইটির মধ্যে যেই চরিত্র ছিল তার নাম হচ্ছে জোজি। জোজি ইয়াংকে যেভাবে তার জীবনের গল্প বলেছিল ওই সব কিছু এই বইয়ের মধ্যেই ছিল। ইয়াং আমাদের বলতে থাকে, জোজি ওই গল্পের বইয়ে জোজিকে অনেক পছন্দ করে, আর সে এই কারণে নিজেকে জোজি বলতো। এরপর কিছুদিন কেটে যায়। ইয়াং এর জোজির সাথে দেখা করার কোনো বাহানা ছিল না। ইয়াং তার নিজের লাইফ নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়ে। অনেক দিন জোজির সাথে কোনো দেখা হয়নি। একদিন হঠাৎ করে জোজি তাকে ফোন দিয়ে দেখা করতে বলে। ইয়ং ছুটে তার কাছে চলে আসে। তারা দুজন গ্যারেজে একটা লোকের সাথে দেখা করতে আসে, যার নাম হলো চুলহো। জোজি বারবার নিজের ছেলে বলে সম্বোধন করছে। এই কথা শুনে ইয়ং কিছুটা অবাক হয়ে যায়। চুলহো বলে, তোমার পাগলামি কবে শেষ হবে? তুমি আমার মা না, আর আমি গাড়ির মেকার, আমি হুইল চেয়ার কি করে ঠিক করব? আমরা বুঝতে পারি তারা হুইল চেয়ার ঠিক করার জন্য চুলহোর কাছে গিয়েছিল। চুলহো এটা ঠিক করতে পারবে না বলে দেয়। তারপরে তারা দুজন একটা জায়গায় ঘুরতে আসে আর অনেকটা সময় একসাথে গল্প করে কাটায়। ইয়ং জানতে চায় চুলহো তার ছেলে কি করে হতে পারে। জোজি বলে, এটা জরুরি না, জরুরি হচ্ছে আমি তার মা। ইয়ং কিছুটা এড়িয়ে যেয়ে বলে, জায়গাটা অনেক সুন্দর না, আর গাছগুলোর পাতাও তো অনেক সুন্দর লাগছে। জোজি বলে, হ্যাঁ, পাতাগুলো ধীরে ধীরে মারা যাচ্ছে, খুব সুন্দরভাবে নিশ্চুপে মারা যাচ্ছে, যা কেউই দেখতে পাচ্ছে না। ইয়ং চেয়ারটি নেয়ার জন্য চুলহোর কাছে আবারও আসে। চুলহো বলে, সেই গাড়িটি এখনো ঠিক করতে পারেনি। চুলহো ইয়ংকে বলে, রাতের খাবার খেয়ে যেও। চুলহো তাকে বলে, মেয়েটি অনেক অদ্ভুত তাই না? সে সবসময় কল্পনার দুনিয়াতেই থাকে। সে আর আমি দুজনে একটা অনাথ আশ্রমে বড় হয়েছি। যখন সে ছোট বাচ্চা ছিল তখন তার বাবা মা তাকে ছেড়ে চলে যায়। তারা তাকে একটা পুলিশ স্টেশনের সামনে ফেলে রেখে চলে গিয়েছিল। সে এতটাই অভাগী ছিল। আমরা একসাথেই বড় হয়েছি। চুলহো ইয়াংকে বলে, জানো আমি মা শব্দকে অনেক বেশি ঘৃণা করি। যখন কোনো বাচ্চা তার মায়ের জন্য কান্না করতো আমি তাদের ধরে মারতাম। এরপর সে হঠাৎ করে নিজেকে আমার মা বলতে শুরু করে। ইয়ং চুপচাপ তার সব কথাগুলো শুনে যাচ্ছিল। চুলহো বলে, আমাদের অনাথ আশ্রমের হেড অনেক খারাপ একটা লোক ছিল। সে মেয়েদের প্রতি নির্যাতন চালাতো। তখন জোজে তার খাবারের মধ্যে তেলাপোকা মারার বিষ দিয়ে অনাথ আশ্রম থেকে পালিয়ে গিয়েছিল। আমরা কেউ ভাবতেই পারিনি মেয়েটা হাঁটতে পারে না, কি করে সে পালিয়ে গেল। আমরা সবাই অবাক হয়ে গিয়েছিলাম। এরপর অনেক দিন ধরে তার সাথে কোনো যোগাযোগ ছিল না। কেউ জানতো না সে কোথায় আছে। একদিন হঠাৎ দেখলাম ওই বৃদ্ধা মহিলাটি তাকে তার সাথে নিয়ে রেখেছে। তখন থেকে সে সেই বৃদ্ধা মহিলার সাথেই রয়েছে। জোজি ভাবে সে মনে হয় কাউকে মেরে ফেলেছে, এজন্য সে নিজেকে সবসময় লুকিয়ে রাখে। চুলহো বলে, সে অনেক বোকা একটি মেয়ে। ইয়ং জোজির ব্যাপারে এইসব কথা জানতে পেরে ইয়ং এর জোজির জন্য অনেক খারাপ লাগে।
ইয়ং কিছুক্ষণ পর জুজির দাদিকে কাজে সাহায্য করে আর দাদির কাছ থেকে তাদের ঘরে বাথরুম আর কিচেন ঠিক করার অনুমতি চায়। ইয়াং দাদিকে বলে এই সব কিছু স্বেচ্ছাসেবক দল তাদের জন্য ফ্রিতে করে দিয়ে যাবে, কিন্তু জুজির দাদি রাজি হতে চায় না, কারণ তার ধারণা কোনো কিছুই ফ্রিতে পাওয়া যায় না। কিন্তু ইয়ং তাকে অনেক কিছু বুঝিয়ে তাকে মানিয়ে নেয়। জুজির দাদি এইসব দেখে মনে মনে অনেক খুশি হয়ে যায়। ওই সংস্থার কিছু কর্মী এসে তাদের রুমে অনেক পুরানো জিনিসগুলো নিয়ে যায়, তাদের ঘরে বাথরুম আর কিচেন ঠিক করে দেয়। কিয়ংয়ের আন্টি বলে আমাদের কাছে বাজেট খুবই কম, তারপরও যতটুকু সম্ভব হয়েছে আমরা কিচেন আর বাথরুম ঠিক করে দিয়ে গেছি। তখন ইয়ংয়ের গার্লফ্রেন্ড কিয়ং চলে আসে। তখন তাদের কথা শুনে জোজি বুঝতে পারে ইয়ংয়ের গার্লফ্রেন্ড ওই মেয়েটি। কিছুটা দূরে এসে কিয়ং ইয়ংকে বলে তুমি একজন অক্ষম ব্যক্তিকে সাহায্য করছো, এটা আমি জানি, কিন্তু আমার ধারণা ছিল না মেয়েটার আসলে এত কম বয়স। তখন ইয়ং কিছুই বলতে পারে না। আপনি যেহেতু এই ভিডিওটা এই পর্যন্ত দেখে ফেলেছেন, তাহলে আপনার একটু হলেও ভালো লেগেছে, তাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। কিছুক্ষণ পর ইয়াং দরজায় বাড়ি দিলে জুজি দরজা খুলে না। জুজি ইয়ানকে এখানে আসতে নিষেধ করে দেয়। ইয়ং বলে আমি আসবো, তুমি যতই না করো না কেন আমি তাও আসবো। জুজি বলে দয়া করে তুমি এখানে আর এসো না, তুমি আসলে আমার অস্বস্তি বোধ হয়, আমার জন্য ভালো হয় তুমি এখানে না আসলে, তুমি এখানে আসা একেবারের জন্য বন্ধ করে দাও। এই কথাগুলো শুনে ইয়াংয়ের খারাপ লাগলেও তাকে সেখান থেকে চলে আসতে হয়। মন খারাপ করে সে বাড়িতে ফিরে। এরপর প্রায় 1 মাস কেটে যায়। ইয়ং কিয়ংয়ের সাথে ব্রেকআপ করে দেয়। সে অনেক জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছে, সে অনেক চেষ্টা করছে চাকরির জন্য, কিন্তু ইয়াংয়ের ভালো কোনো চাকরিই হচ্ছিল না। একদিন রাস্তায় আন্টির সাথে দেখা হয়, তার মেয়েও শারীরিকভাবে প্রতিবন্ধী ছিল। ইয়ং তখন তার কাছ থেকে জানতে পারে 1 মাস আগে জোসির দাদি মারা গেছে। এই কথা শোনার সাথে সাথে সে জোসির বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যায়। জোসির সাথে দেখা করে বলে তুমি আমাকে কেন জানাওনি তোমার দাদি মারা গেছে? আমি তো আমার ফোন নাম্বার দিয়েছিলাম, তুমি কেন ফোন করোনি? তুমি তো দেখি অনেক বেশি শুকিয়ে গেছো, তোমার অনেক ভালো খাবার খাওয়া উচিত। ঘরের জানালা ভেঙে গেছে, সেখান থেকে হয়তো বা ঠান্ডা বাতাস আসে, তুমি কেন আমাকে ডাকোনি এটা ঠিক করতে? জোসি ইয়াংকে বলে আমাকে দয়া করা তুমি কে? আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না, এটা অনেক বেশি অস্বস্তিকর। আমি তোমাকে বলেছিলাম যে আমি তোমার জন্য অস্বস্তি বোধ করি, তোমাকে অনুরোধ করেছিলাম এখানে কখনোই যেন না আসো। জোসি বলে দয়া করে এখানে আর কোনোদিনও এসো না। মন খারাপ করে আজও ইয়াং এখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরে জোসি বাইরে বেরিয়ে প্রচুর কান্না করতে থাকে। ইয়ং তার কাছে এসে আলতো করে হাতটা ধরে। জোসি কান্না করতে করতে বলে প্লিজ আমাকে ছেড়ে এখান থেকে যেও না, আমার সাথে থাকো, আমি অনেক বেশি একা। জোসি সবসময় নিজের অনুভূতি ইয়াংয়ের কাছ থেকে লুকিয়ে এসেছে, সে ইয়াংকে কোনো রকম কষ্ট দিতে চায়নি। ইয়াং জেসিকে বলে আমি সবসময় তোমার সাথেই থাকবো। জোসি বলে আজ তুমি আমার সাথেই থাকো, কালকেও আমার সাথে থাকবা, এমনকি সবসময় আমার সাথে থাকবা। ইয়ং তখন বলে তাহলে তো আমাদের না খেয়ে থাকতে হবে, কারণ আমাকে বাইরে যেয়ে কাজ করতে হবে। জোজি তখন বলে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সব কিছুকেই ভালোবাসি, কখনো আমাকে ছেড়ে চলে যেও না প্লিজ। ইয়াং সব কিছু ছেড়ে জোজির সাথে থাকার সিদ্ধান্ত নেয়। পরের দিন সকালে ইয়াং জুসির জন্য নতুন একটা হুইল চেয়ার আর টিভি আনে। তারা দুইজন একসাথে থাকতে শুরু করে। ইয়াং জোজির অনেক বেশি খেয়াল রাখে, তার জন্য নিজে হাতে রান্না করে। জোজি জানালা দিয়ে একটি বাঘ দেখতে পায়। জোসি ইয়াংকে বলে আমি এইমাত্র জানালা দিয়ে একটি বাঘ দেখতে পেয়েছি। ইয়ং বলে কিন্তু এটা কিভাবে সম্ভব হতে পারে? ইয়াং তার কথা বিশ্বাস করতে পারছিল না, কারণ ইয়াং জানতো জ্যোতি সবসময় কল্পনার জগতেই থাকতো। সকালে জোজি ইয়াংকে বলে যদি রাতের বেলা বাঘ দেওয়ালের এই পারে চলে আসতো, তবুও আমি ভয় পেতাম না, কারণ তুমি আছো। ইয়ং বলে আমি নিজেও জানি না যে বাঘের সাথে আমি লড়াই করতে পারবো কিনা, হয়তো বা বাঘটাকে আমি নিজেকে খেতে দিতাম আর আমি তোমাকে পালাতে দিতাম। তাদের দুজনের দিনগুলো অনেক ভালোই কাটছিল। ইয়ং আবারও চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসে। আজও তার চাকরিটা কনফার্ম হয় না। মন খারাপ করে বাড়ি এসে জোজিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন রাতে ইয়ং জোজিকে ম্যাপের মাধ্যমে সেই জায়গাটিকে দেখায় যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। ইয়ং হিটার চেক করার জন্য উঠে গেলে জোজি তখন রাস্তায় তার দাদির একটা ছবি দেখতে পায়, যেখানে তার দাদি অনেক কষ্ট করে একটা ঠেলাগাড়ি টেনে নিয়ে যাচ্ছিল। জোজি তখন রিয়েলাইজ করে তার দাদির কাছে সে একটা বোঝার মতো ছিল।
তার জন্য তার দাদি কতই না কষ্ট করেছে। তার ভরণ পোষণ করতে দাদি কতই না কষ্ট করত। জোসি এটা ভেবে কান্না করতে থাকে। পরের দিন রাতে তারা দুজন একটি পার্কে ঘুরতে আসে। তারা সেখানে অনেক মজা করে। তারা একসাথে একটা রাইডে ওঠে। অনেকটা সময় এখানে তারা একসাথে কাটায়। এরপর আমরা 5 বছর পরের দৃশ্য দেখতে পাই। তারা দুজন স্কটল্যান্ডের একটি জায়গায় ঘুরতে আসে। এইখানে জোজি আসতে চেয়েছিল। লিয়ং জোসিকে তার পিঠে করে পাহাড়ের চূড়ায় নিয়ে যায়। জোসিকে একটি বেঞ্চে বসিয়ে দিয়ে বলে, ফাইনালি আমরা স্কটল্যান্ডে আসতে পেরেছি। জোসি তার দিকে তাকিয়ে বলে, আমি তোমার সাথে এখানে আসতে চেয়েছিলাম। গল্পটা হয়তো বা এখানে শেষ হয়ে যেতে পারত। তখন আমরা দেখতে পারি জোসির পাশে ইয়ং নেই। ইয়ংয়ের সাথে জোসির ব্রেকআপ হয়ে গেছে অনেক আগেই। এই সব কিছু তাকে নিয়ে কল্পনা করছিল। ইয়ং তার কল্পনায় আজও তার পাশেই আছে, তার কাছেই আছে। তারা দুজন একসাথেই আছে তার কল্পনার মধ্যে। জোজি আগের থেকে নিজেকে অনেকটাই পরিবর্তন করে নিয়েছে। সে আর লুকিয়ে লুকিয়ে জীবনযাপন করে না। আজকে তার দাদির মৃত্যুবার্ষিকী ছিল, তাই তারা সবাই দাদিকে দেখতে আসে। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই এই 5 বছরে ইয়ংয়ের জীবন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। তার ভালো পোস্টে জব হয়েছে, তার লাইফটা সেটেল হয়ে গেছে। কিছুদিনের মধ্যে কিয়নের সাথে তার বিয়ে। কিয়ং ইয়ংকে তাদের বিয়ের কার্ড দেখায়। কিয়ংয়ের সাথে সে কোথাও যাচ্ছিল, তখন রাস্তার পাশে একটি মেয়েকে হুইল চেয়ারে বসে থাকতে দেখে। ইয়ং তার দিকে তাকিয়েই থাকে। ইয়ং জোজিকে আজও মিস করে। তখনই জোজি তার গাড়ি নিয়ে তাদের পাশে এলে হঠাৎ করে ইয়ং তাকে দেখে ফেলে। জোজে তার লাইফে মুভ অন করে ফেলেছে। ইয়ং তখন ইমোশনাল হয়ে পড়ে। সে কিছুতেই তার কান্না থামাতে পারছিল না। তখন আমরা 5 বছর আগের ফ্ল্যাশব্যাক দেখতে পাই। সেদিন ইয়ং জোজিকে একটি ওশিয়ান পার্কে নিয়ে গিয়েছিল। জোজে ইয়াংকে ফিরিয়ে দিয়েছিল। সে বলেছিল, আমি এখন অনেক ভালো আছি, আমি আর এখন কষ্টে নেই। আমি নিজেকে কখনো একা মনে করব না, মনে করব তুমি আমার পাশে আছো। জোজি বলে, এই মাছগুলো এখানে বন্দি অবস্থায় আছে, কিন্তু এদের মধ্যে অনেক মাছই খুশি রয়েছে, কারণ এটা মনে করে তার সঙ্গী সমুদ্রের ওই পারে মুক্ত পানিতে রয়েছে। আমিও অনেক ভালো থাকবো যদি তুমি আমার পাশে না থাকো, তবুও আমি অনেক ভালো থাকবো। জোজি ইয়ংকে তার পিছুটান থেকে মুক্ত করতে চাইছে। ইয়ং তা বুঝতে পেরে কান্না করতে থাকে। আর এইখানে এই গল্পটি শেষ হয়ে যায়। গল্পের এন্ডিংটা কারো কারো কাছে মেনে নিতে কষ্ট হবে, কিন্তু ভালোবাসা হলো নিঃস্বার্থ। জোসি চাইলে ইয়াংকে স্বার্থপরের মতো আটকে রাখতে পারত, কিন্তু জোসি তা চায়নি, কারণ ইয়াংয়ের কিছু স্বপ্ন ছিল, তাই তাকে ছেড়ে দিয়েছে, যা তার সাথে থাকলে কখনো পূরণ করতে পারত না। আমার চ্যানেলটি নতুন, প্লিজ আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন।